আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন। 2015 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর কাউরান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। রবিবার ডিএমপির তেজগাঁও থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ মোট 113 জনকে। এবারে জানা গেল শেখ পরিবারের কে কোথায়। জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে এই প্রথা বাতিলের দাবিতে রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীদের দাবি শেষ পর্যন্ত এক দফা দাবিতে পরিণত হয়। আর শেষমেশ তাদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা বিদেশ যাবার পরে তার পরিবারের অন্য সদস্যরা কে কোথায় আছেন জানাবো এ বিষয়ে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানাবো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার মুখ খুললেন গুম হওয়া সাংবাদিক কাজল, দিলেন ভয়ঙ্কর সব তথ্য। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে 53 দিন গুম ছিলেন একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর গুম নিয়ে মুখ খুলেছেন ভুক্তভোগী এই সাংবাদিক। সম্প্রতি টেবিল টক ইউকে শীর্ষক একটি অনুষ্ঠানে গুমের সময়কার অভিজ্ঞতার বর্ণনা দিলেন কাজল। বলেন, আমার 53 দিন চোখ বেঁধে রেখেছে, আমার মুখে বল দিয়ে রাখত, আমি কথা বলতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না। আজ যারা কথা বলতে পারছেন তাদের সবার সঙ্গে এমন আচরণ হয়নি। এবারে থাকছে সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 24 ঘন্টায় 960 সেনা, 27 ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত 24 ঘন্টায় 7টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 27টি ড্রোন এবং 960 জন সেনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদার গাড়ি বহরে হামলা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন। 2015 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর কাউরান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। রবিবার ডিএমপির তেজগাঁও থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ মোট 113 জনকে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিললে মামলা হিসেবে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসির চার্জে থাকা পরিদর্শক সারোয়ার আলম। তিনি জানান, 2015 সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় তার গাড়ির বহরে হামলা হয় রাজধানীর কাউরান বাজার, বাংলা মোটর এবং ফকিরাপুলে। ওইসব হামলায়ও সরকার দলীয় সম্পৃক্ততা বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। ওই ঘটনায় আজ 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের আসামি করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে। অনুমতি পেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। জানা গেল শেখ পরিবারের কে কোথায়। জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে এই প্রথা বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের দাবি না মেনে বল প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করে। এতে শত শত মানুষের প্রাণহানি ঘটে। এরপর তৎকালীন সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলেও শিক্ষার্থীরা 9 দফা দাবি জানায়। এরপর সরকারের বল প্রয়োগ অব্যাহত থাকলে শিক্ষার্থীদের দাবি আস্তে আস্তে সরকার পতনের এক দফায় রূপান্তরিত হয়। অবশেষে গত 5 আগস্ট ছাত্র জনতা রোষানলে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা কেউ কেউ দেশ ছেড়েছেন,
আছেন আত্মগোপনে। এমন অবস্থায় আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন এই জিজ্ঞাসাই অনেকের। জানা গেছে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট শেখ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5ই অগাস্টের আগে এবং পরে তারা দেশ ছেড়ে চলে গেছেন। গত 5ই অগাস্ট সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া পরিবারের আর অন্য কোনো সদস্য দেশে ছিলেন না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। সরকার পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন। দিল্লিতে যাবার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয়। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী, তিনি লন্ডনে বসবাস করেন। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী সরকার পতনের সময় দেশে ছিলেন না। গত 3রা অগাস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য নেই। যুবলীগের একজন নেতা জানিয়েছেন, ফজলে শামস পরশ আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। এদিকে আওয়ামী লীগের ব্রিগেডিয়ার সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছাড়তে পারেননি বলে জানা গেছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালের প্রভাবশালী নেতা আব্দুল হাসনাত আবদুল্লাহ ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন। বাগেরহাটের 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে গেছেন। তবে তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ সারান নাসের তন্ময় দেশ ছাড়তে পারেনি, তিনি দেশে আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় আছেন বলে জানা গেছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান, বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রমোশনে সেনাপ্রধান এবং এ বিষয়টি তুলে ধরেন। যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই বৈঠকটি শেষ হয়। এর 3 দিন পর 5ই অগাস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন। সেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল। সেটা তাকে দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিলেন অস্বস্তিকর, কারণ শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন তাকে। তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। মত বিনিময়ে সেনাপ্রধানদের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন, তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। নারী কর্মকর্তা মেজর হাজিরা জাহান এ ঘটনায় শিশুদের প্রাণহানি এবং এর ন্যায় বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের কয়েক কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরে এবং নিজের হতাশা প্রকাশে আইয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। 24 ঘন্টায় 960 সেনা এবং 27 ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত 24 ঘন্টায় 7টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 27টি ড্রোন, 960 জন সেনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বিগত 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের মার্কিন নির্মিত 7টি হাইমার্স মাল্টিপল রকেট, ফ্রান্সে উৎপাদিত একটি বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী বোমা এবং 11টি বিশেষ সামরিক ড্রোন সহ 27টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হবার পর থেকে রাশিয়ান বাহিনী সব মিলিয়ে 639টি ইউক্রেনের যুদ্ধবিমান, 282টি হেলিকপ্টার, 30,112টি মনুষ্যবিহীন ড্রোন, 575টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 17,320টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,411টি মাল্টিপল রকেট লঞ্চার, 13,049টি বিশেষ ফিল্ড আর্টিলারি এবং 49টি মোটরযান ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্যালট গ্রুপ সাউথ এলাকায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ এবং 24 ঘন্টায় 720 জন সৈন্য, 2টি ফিল্ড ডিপো এবং একটি জ্বালানি সরবরাহ ডিপো হারিয়েছে।